চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। যারা ওয়েস্ট বেঙ্গল টেট, সেন্ট্রাল টেট কিংবা অন্য কোনো রাজ্যের টেট দিচ্ছ, তাদের জন্য আমি চিরঞ্জিত স্যার থিওরির ক্লাস নিয়ে সবসময় চেষ্টা করছি খুব সহজভাবে বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা ব্যক্তিত্বের তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম, ব্যক্তিত্ব নিয়েও আলোচনা হয়ে গেছে, ফ্রয়েডের তত্ত্ব নিয়ে আলোচনা হয়ে গেছে, এরিকসনের মনোসামাজিক তত্ত্ব আলোচনা হয়ে গেছে, ভাইগটস্কির তত্ত্ব নিয়ে আলোচনা হয়ে গেছে। আজ আমরা আলোচনা করব ব্যক্তিগত পার্থক্য নিয়ে, অর্থাৎ ব্যক্তির সঙ্গে অন্য কোনো ব্যক্তির, অর্থাৎ একজন ব্যক্তির সঙ্গে অন্য কোনো ব্যক্তির যে বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করা যায়, তার উপর ভিত্তি করেই আমরা ব্যক্তিগত পার্থক্য বলি। শিক্ষার্থীর ক্ষেত্রে সেই ব্যক্তিগত পার্থক্য কী এবং তার সঙ্গে আরও অন্যান্য বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো তাহলে সরাসরি আলোচনাতে চলে আসি। আজকে আমরা ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে জানবো। দেখবে ব্যক্তিগত পার্থক্যের একটা বুলেট আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ব্যক্তিগত পার্থক্য, অর্থাৎ এক একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব এক এক রকম। সেই ব্যক্তিত্ব আলাদা হওয়ার জন্য তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। ধরো দেবব্রতের সঙ্গে তাপসের মিলবে না, তাপসের সঙ্গে চন্দ্রশেখরের মিলবে না, দেবব্রতের সঙ্গে চন্দ্রশেখরের মিলবে না। তাহলে ব্যক্তিগত পার্থক্যটা কি? ব্যক্তিত্ব আলাদা হওয়ার কারণে এই বিষয়টি আমরা পাই। বলা হচ্ছে এক বা একাধিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তি সকলের মধ্যে যে পার্থক্য বা বৈষম্য দেখা যায়। তাহলে যখন আমরা একজন শিক্ষার্থীর ব্যক্তিত্বের কথা বলি, তখন তার আচরণগত বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের সমষ্টিকে আমরা বোঝাই। এবারে সেটা সমষ্টি হতে পারে বা একটা আচরণের বৈশিষ্ট্যও হতে পারে, এই জন্য বলা হয়েছে এক বা একাধিক। একটা আচরণগত বৈশিষ্ট্য দেখেও আমরা ব্যক্তিগত পার্থক্য নির্ণয় করতে পারবো, আবার একাধিক বৈশিষ্ট্যের সমষ্টি দেখে আমরা ব্যক্তিগত পার্থক্য নির্ণয় করতে পারবো। এই জন্য বলা হয়েছে এক বা একাধিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তি সকলের মধ্যে যে পার্থক্য বা বৈষম্য দেখা যায়। নেক্সট কথা কি বলা হচ্ছে না, ব্যক্তিগত পার্থক্য হলো সেই সব বৈশিষ্ট্যের সমষ্টি যা একজন ব্যক্তিকে অন্য ব্যক্তির সঙ্গে পৃথক করে। যে কথাটা আমি প্রথমে বললাম, তোমার একটা কোনো আচরণগত বৈশিষ্ট্য আছে, দেবব্রতর কোনো একটা আচরণগত বৈশিষ্ট্য আছে যেটা তাপসের মধ্যে নেই, তাপসের মধ্যে যেটা আছে সেটা দেবব্রতর মধ্যে নেই। আবার হয়তো দেখা যাবে দুজনের মধ্যেই আচরণগত বৈশিষ্ট্য আছে একই, কিন্তু তার যে প্রকৃতিটা, তার যে স্বরূপটা, আচরণগত বৈশিষ্ট্যের যে স্বরূপটা বা প্রকৃতিটা, সেটা আলাদা। তাহলে সেই বৈশিষ্ট্যটাই কি করছে, দেবব্রতের সঙ্গে তাপসের পার্থক্য তৈরি করে দিচ্ছে। এটাই এখানে বলা হয়েছে। এর কারণ কি হতে পারে? বংশগতি, মানে হেরিডিটি যেটা চলে আসছে। জেনারেলি দেখবে শিক্ষার্থীর যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব বা ব্যক্তিগত যে আচরণগত যে সকল বৈশিষ্ট্য, তার সেটা পরিবারের উপরে প্রচুর পরিমাণে নির্ভর করে। সেটা মানসিক দিক থেকে হতে পারে, দৈহিক দিক থেকে, মানে দৈহিক দিক থেকে এইটা বলতে চাইছি, দৈহিক অঙ্গভঙ্গি, হাঁটা চলা, কথা বলার যে ধরন, গেস্টার পোস্টার যেটাকে এক কথায় আমরা বলবো। আবার মানসিক বৈশিষ্ট্যের দিক থেকে বলতে গেলে যে তার চিন্তা ভাবনা, তার বিচার করার যে প্রবণতা, এইসব বিষয়গুলো দেখবে পরিবার দ্বারা খুব বিশেষভাবে প্রভাবিত হয়, খুব বিশেষভাবে প্রভাবিত হয়। এই প্রসঙ্গে তোমাদের একটা ছোট্ট 2 মিনিটের গল্প বলি। এটা সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছিলাম। ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, খুবই গণ্যমান্য ব্যক্তি, সম্মাননীয় ব্যক্তি তিনি। তো উনি বলছেন যে আমরা বাচ্চাকে যখন স্কুলে পাঠাই ছোটবেলায়, আজকালকার বাবা মা সবসময় চায় বাচ্চার সঙ্গে সঙ্গে যায় স্কুলে, ঠিক আছে, যাক, কোনো অসুবিধা নেই। যখন স্কুলে ঢুকছে তখন বাচ্চাটাকে বলে দেওয়া হচ্ছে যে শিক্ষার্থীটাকে এটাই বলে দেওয়া হচ্ছে যে টিফিনটা কিন্তু খাবি, কাউকে দিবি না, টিফিনটা তুই নিজেই খাবি, কাউকে দিবি না, ঠিক আছে। তখন ওই ওই বিষয়টা শিখতে শিখতে শিক্ষার্থী বড় হচ্ছে। তাহলে দেখো, তার পরিবারের যে অভিভাবক, তাদের চিন্তা ভাবনাটা যেভাবে তারা প্রকাশ করলো বাচ্চার কাছে, বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে ওই চিন্তা ভাবনা নিয়েই বড় হচ্ছে। আমি আমার টিফিনটা কারোর সঙ্গে শেয়ার করব না, ওটা আমার নিজের। সেই বাচ্চা যখন বড় হচ্ছে তখন কি হচ্ছে, বাবা মাকে ভাত দিচ্ছে না। কারণ কি? সে তো ছোট থেকেই জেনে এসছে যে তোর খাবার, ওর খাবারটা। এটা জেনারেলাইজেশন হচ্ছে নি? হ্যাঁ, এটা তো জেনারেলাইজেশন হচ্ছে একটা, জেনারেলাইজেশন মানে মানে বিষয়টা যে কিভাবে বাচ্চা বলতে চাই? টিফিন শেয়ার করবে নি মানে যে সে তার বাবা মাকে দেখবে নি, এটা না না জেনারেলাইজেশন না হচ্ছে না নি একটা। না 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 না, আমি আগে শেষ করি কাহিনীটা। এটা দেখো, এটা সবার ক্ষেত্রে হয় না, আমি কাহিনীটা আপনি শেষ করি। এখানে পড়াচ্ছেন হচ্ছে সব বাচ্চা আলাদা দিয়ে একটা জেনারেলাইজেশন দিয়ে দিচ্ছেন। না না, আমি এখানে জেনারেলাইজেশনটা, তুমি যেটা বলছো আমি সেটা বুঝতে পেরেছি তোমার যুক্তিটা, কিন্তু আমি বংশগতির যে প্রভাবটা যেভাবে আসছে, কিভাবে চলে আসছে,
ব্যক্তিগত পার্থক্য কিভাবে নির্ণয় করছে সেটা আমি আগে শেষ করি গল্পটা, দিলে তো বুঝতে পারবে। এবারে ওই বাচ্চাটা যখন বড় হলো কি হলো, বাবা মাকে ভাত দিতে চাইছে না। তখন যদি বা অন্য কেউ যদি প্রশ্ন করে তখন সে তো বলবে, বলে এটা তো আমার নিজের উপার্জনের টাকা, আমার নিজের খাবার, আমি অন্যকে কেন দেবো? মানে বাবা মাকেও দিচ্ছে না, অন্যকে কেন দেবো? তাহলে তার বাবা মার চিন্তা ভাবনাটা ছেলের মধ্যে চলে এলো যে আমারটা আমি অন্য কাউকে দেবো না, এটা আমার নিজের। এবারে অন্য, এটা হচ্ছে গল্পটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া। কিন্তু অন্যর দিক থেকে অন্য কোনো বাচ্চাকে বলে পাঠাচ্ছে এই সবার সঙ্গে শেয়ার করে খাবি। তাহলে এই দুটো বাচ্চার মধ্যে যে ব্যক্তিগত পার্থক্য হবে, এর প্রথম বাচ্চার মধ্যে কি থাকবে, একটা স্বার্থ, মানে নিজের বিষয়টা নিজে দেখা, এই বিষয়টা কাজ করবে। কিন্তু দ্বিতীয় বাচ্চাটার কি কাজ করবে, কোলাবোরেশন, কোঅপারেশন, এই বিষয়গুলো কাজ করবে। মানে তার মধ্যে সহযোগিতামূলক একটা মনোভাব, সবার সঙ্গে মিলেমিশে থাকা, সবার সঙ্গে সবকিছু শেয়ার করা। আর এর মধ্যে সেই বিষয়টা থাকবে না। এই বিষয়টা বলার জন্য এতক্ষণ আমি এটা বললাম। এবার বুঝতে পেরেছো? জেনারেলাইজেশন আমি করছি না। এবং তুমি যেটা বলতে চাইছো যে হ্যাঁ এটা জেনারেলাইজেশন হলেও হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু এই পার্থক্যটা বোঝানোর হ্যাঁ জন্য আমি আমি এটা বললাম। দেখেছি আমাদের আমাদের স্কুলে হ্যাঁ, আমাদের ছেলেরা বেশিরভাগই টিফিন শেয়ার করতো, কেউ কারোর সঙ্গে টিফিন শেয়ার করতো না, এবং মেয়েগুলো বিশাল টিফিন শেয়ার করতো। পরে দেখা গেল যখন ঝগড়া হতো, ছেনাগুলো কিন্তু ঝগড়া কারোর মধ্যেই হতো না, কিন্তু মেয়েগুলোর মধ্যেই সবচেয়ে বেশি ঝগড়া হতো। তাহলে কি হচ্ছে এটা কি? আপনি যখনই এই উদাহরণটা সব স্যারই দেয়, আমি তখনই আমার স্কুলে উদাহরণটা মানে শুধু একটা দেখছি, সবাই উদাহরণ একটা দিচ্ছে, কি আলাদা আলাদা জিনিস হচ্ছে সব। বুঝতে পেরেছি। তুমি যেটা টিফিন বলেছো শেয়ার ওটা সবাই আমিও করতেই দেখেছি। পারে। ধরো তোমার আমার মধ্যে ঝগড়াঝাটি হলো বন্ধু বান্ধব, সেটা থাকছে না, কিন্তু ওদের মধ্যে হলে সে মারাত্মকভাবে থেকে যায় ক্র্যাশটা। যাই হোক, তো এই হচ্ছে বংশগতির প্রভাব। এবারে বংশগতিতে কিছু সহজাত বৈশিষ্ট্য থেকে যায়, সে বৈশিষ্ট্যগুলোও তাদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বা তার পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে সেটা সঞ্চালিত হয়। পরিবেশ কি, আমি যে পরিবেশে বড় হব আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য সেভাবে হবে। তুমি একবারে সাধারণভাবে বলো, যে ছেলেটার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, আমি এটা শিক্ষাগত পরিবেশের কথা বলি, ইংলিশ মিডিয়ামের পড়াশোনা করছে, তাদের কথা বলার ভঙ্গি, ধরন ধারণ, তাদের কথা বলার টেকনিক, এগুলো তো সবই আচরণগত বৈশিষ্ট্য আলাদা হবে। আর যে ছেলেটা একবারে হয়তো দরিদ্র সাধারণ গ্রামের স্কুলে পড়ে বড় হচ্ছে, তাদের দেখবে বৈশিষ্ট্য এক ধরনের, বিস্তার পোস্টার, কথা বলার ভঙ্গি আলাদা ধরনের। শুধু শিক্ষাগত পরিবেশ নয়, নিজের পরিবারগত পরিবেশ, নিজের সমাজের পরিবেশ, সব কিছুর মধ্যে কিন্তু পার্থক্য থাকে। ঠিক আছে, এই হচ্ছে দুটো জিনিস। আচ্ছা, এবারে ব্যক্তিগত পার্থক্যের শ্রেণী বিভাগে আমরা চলে আসি। কি কি? একটা হচ্ছে অর্জিত, দ্বিতীয়টা হচ্ছে সহজাত। অর্জিত মানে কোনটা, না অর্জন করছি মানে কি, যেটা হচ্ছে জন্মের পরে আমি অর্জন করছি। একজন শিক্ষার্থী জন্মের পরে যেটা অর্জন করছে, তাহলে সেটা কখন, না শিক্ষার্থী জন্মের পরে, শিশু জন্মের পরে সামাজিক হয়ে ওঠে, তার আগে সামাজিক হয় না। তাহলে সমাজ যখন সে সামাজিক হয়ে উঠছে তখন সামাজিক বৈশিষ্ট্যগুলো সে অর্জন করবে। তাই অর্জিতটার মধ্যে আসছে সামাজিক, সাংস্কৃতিক, সেটাও সমাজের একটা অঙ্গ। প্রাক্ষবিক মানে কি, সে দেখবে যে মানুষ কিভাবে পরস্পরের সঙ্গে মেলামেশা করছে, সেই অনুযায়ী তার আবেগটা গড়ে উঠবে, মানে প্রক্ষোভটা গড়ে উঠবে সেভাবে। সে যদি দেখে তাকে কেউ ঘৃণা করছে, তার উপরে সবসময় বদমেজাজি মনোভাব, তার প্রতি কিন্তু তার সেই শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি থাকবে না। তাহলে বিষয়টা কি হচ্ছে, মিথস্ক্রিয়ার ফলেই ঘটনাটা ঘটছে। প্রক্ষোভটা তার সেভাবেই নিয়ন্ত্রণ হবে। যে সবসময় খিটখিট করে করে, তার থেকে সে দূরে দূরে থাকবে, ভয় করবে, সংকোচ করবে, তার প্রতি সেই ধরনের ভালোবাসা থাকবে না। এটাই হচ্ছে প্রাক্ষবিকের বিষয়। নেক্সট হচ্ছে শিক্ষাগত। শিক্ষাগত কি, শিক্ষার্থী, শিশু যখন জন্মগ্রহণ করে তখন তো শিক্ষা নিয়ে জন্মগ্রহণ করে না। প্রথাগত শিক্ষার শুরু হয় তার হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, যখন সে ধীরে ধীরে শিক্ষালয়ে যেতে শুরু করে। তার সঙ্গে সঙ্গে তো আবার অন্যান্য অপ্রথাগত শিক্ষাও তার সঙ্গে জড়িয়ে আছে, প্রথা বহির্ভূত শিক্ষাও তার মধ্যে জড়িয়ে আছে। তো এই শিক্ষা বা শিক্ষার শিখন করতে করতে, শিখন করতে করতে কিছু আচরণগত বৈশিষ্ট্য সে অর্জন করবে। একটা জায়গায় কোনো একটা বইতে বলা আছে যে, ধরো আমরা যেটা ছোটবেলায় সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলা মহাপাপ, সেটা যদি আমি অন্তরস্থ করতে পারি, মানে একবারে সেটাকে যদি নিজের মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে সেটা আমার শিক্ষাগত অর্জিত ব্যক্তিগত বৈশিষ্ট্য তৈরি হবে। কারণ কি, আমি ওখানে পড়ে এসেছি। আবার অনেকে আছে সেটা মানছে না। অতএব বিষয়টাকে যেভাবে যে গ্রহণ করবে, সেইভাবেই শিখনের ফলে ব্যক্তিগত পার্থক্য তৈরি হয়ে যাবে। সহজাতটা কি, দৈহিক কিছু বৈশিষ্ট্য আছে। বাবা মা লম্বা লম্বা, ছেলেও জেনারেলি লম্বা হবে। বাবা মা মোটা মোটা, জেনারেলি মোটা হয়, ব্যতিক্রমও হয়। ঠিক। নেক্সট কি, মানসিক। বাবা মার মধ্যে যে মানসিক বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, বাবা খুব বদরাগী মানুষ, হঠাৎ করে রেগে যান, সামান্য বিষয় নিয়ে
রেগে যান এবং খুব উত্তেজিত হয়ে পড়েন, খুব চিৎকার চেঁচামেচি করেন। সেটা সাধারণত সন্তানের মধ্যেও বর্তায়। ঠিক? এটা মানে আমার নিজেদের মধ্যেও আছে, আমরা এটা খেয়াল করেছি যে কিছু মানসিক বৈশিষ্ট্য আছে যেগুলো বর্তায়, মানে সঞ্চালিত হয় পরবর্তী প্রজন্মে। মেজাজগত মানসিকের মধ্যেই, তাও মেজাজগতটা মানসিক অনেকে আছে কি হচ্ছে, মানসিক ভিতরে মনের মধ্যে অনেক কিছু ঝড় ঝঞ্ঝা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব চলছে, কিন্তু সে সেটা কন্ট্রোল করে। কিন্তু অনেকে আছে কন্ট্রোল করতে পারে না, মেজাজ হারিয়ে ফেলে। সেই জন্য মেজাজগত পয়েন্টটা এক্সট্রা করে দেওয়া, যে মেজাজ হারিয়ে ফেলে সহজেই সে প্রকাশ করে ফেলে, রেগে গিয়ে উল্টো পাল্টা চিৎকার চেঁচামেচি করে। কিন্তু অনেকে আছে কি নিয়ন্ত্রণ করে না। নিয়ন্ত্রণটা কিভাবে এসছে তার মধ্যে, সেটাও কিন্তু অর্জিত, সেখানে প্রভাবিত, মানে অর্জন করা যে সকল বৈশিষ্ট্যগুলো সেটার দ্বারা প্রভাবিত হয়, যে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, তো ওই জন্য মেজাজগত বলা আছে। আচ্ছা, এবারে সাধারণ একটা বিষয়, এটা একটু জেনে রাখার দরকার আছে। ব্যক্তিগত পার্থক্যের বন্টন, স্বাভাবিক বন্টন। স্বাভাবিক বন্টন এই যে বিষয়টা, এটা হচ্ছে মূলত স্ট্যাটিস্টিক্সের বিষয়। স্ট্যাটিস্টিক্সের কেন বিষয়? এটা গবেষণা করতে, যখন তোমরা ভবিষ্যতে গবেষণার কাজ করবে বা তখন এটা পাবে। যদি নেট দাও, নেটের থেকেও থাকে এটা, মানে যখন এটা হচ্ছে তোমার নর্মাল কার্ভ বলে থাকে। নর্মাল কার্ভ মানে স্বাভাবিক বন্টন। এখানে দেখো ডায়াগ্রামটা দেওয়া আছে, আমি একটু মাউসের কার্সারটা দিয়ে দেখাচ্ছি তোমাদের বিষয়টা। হ্যাঁ, কি হলো, মাউসের কার্সার কোথায় গেল? এই যে চলে এসছে। দেখো, স্বাভাবিক বন্টনটা বলা হচ্ছে কি না, আমাদের ধরো 100 জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত পার্থক্য দেখবে, আরে কার্সারটা কোথায় যাচ্ছে বারে বারে? হ্যাঁ, এই যে দেখো 68.26%, 68.26%, মানে জেনারেলি কি হয়, ব্যক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে যে একটা সাদৃশ্য লক্ষ্য করা যায়, ব্যক্তিগত বৈশিষ্ট্য যার নিরিখেই আমরা পার্থক্য নির্ণয় করছি, তার মধ্যে যে সাদৃশ্য লক্ষ্য করা যায়, সেটা কি হয় না, এই এরিয়ার মধ্যে থাকে, 68 জনের মধ্যে থাকবে। তারপরে কি বলছে, যে তারপরের লেভেলের কিছু আছে যাদের মধ্যে আবার খানিকটা একই ধরনের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই গ্যাপটা প্লাস হচ্ছে এই গ্যাপটা, এই গ্যাপটা এবং এই গ্যাপটা, যেখানে কত পার্সেন্ট করে আছে না 13.59%, 13.59%, অর্থাৎ এখানে হচ্ছে তোমার 27.08%। ঠিক, তারপরে একবারে শেষে কি আসছে না, ব্যক্তিগত পার্থক্যের মানে একেবারে ন্যূনতম মাত্রায়, সেটা খুবই কম ব্যক্তির মধ্যে দেখা যায়। সেটা কত না 2.14%, আবার এদিকে 2.14%, অর্থাৎ এখানে আসছে তাহলে 4.28%। তাহলে ব্যক্তিগত পার্থক্যের আমরা যে বিষয়টা জানলাম, সেটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য সব থেকে বেশি লক্ষ্য করা যায় 68.26%-এর মধ্যে, তারপরে একটু সামান্য কম হয়, আর একেবারে শেষে একেবারেই কম হয়। তাহলে এখান থেকে কোনো কারণে যদি বাই চান্স দেয় যে ব্যক্তিগত পার্থক্যের বন্টন কি ধরনের বন্টন, হলে দিলেও দিতে পারে, কারণ এখন কোশ্চেন অনেক গভীরে গভীরে দিচ্ছে, তো সেখানে তোমাকে বলতে হবে স্বাভাবিক বন্টন। এটা সম্পর্কে যদি আরো কিছু, মানে এটা বুঝতে যদি তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে আমি অন্য উদাহরণ দিয়েও আমি বুঝিয়ে দিতে পারবো। বুঝতে পারলে স্বাভাবিক বন্টনের বিষয়টা? নাকি অন্য কোনো উদাহরণ দিয়ে বোঝালে আরেকটু সুবিধে হবে? তাহলে আমি ধরো বুদ্ধি দিয়ে বোঝাতে পারি, বুদ্ধির যেমন স্বাভাবিক বন্টন আমরা বলেছিলাম, বুদ্ধিরও তো স্বাভাবিক বন্টন বলেছিলাম, তাই না? অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাতে ভালো হতো। আমরা যখন বুদ্ধির স্বাভাবিক বন্টন আমরা দেখেছিলাম, তুমি এটা ব্যক্তিগত পার্থক্যের বন্টন ভেবো না, এখানে লেখা ভেবে নাও যে বুদ্ধির স্বাভাবিক বন্টন, বুদ্ধির বন্টন স্বাভাবিক বন্টন, এটাই ভেবে নাও। বলা হচ্ছে যে সমমাত্রার বুদ্ধি, মানে যাদের বুদ্ধাঙ্কের মান প্রায় একই, কাছাকাছি, যাদের বুদ্ধাঙ্কের মান প্রায় কাছাকাছি, তারা হচ্ছে ম্যাক্সিমাম এই জোনটাতে থাকে। মানে 100 জনের যদি আমরা বুদ্ধি নির্ণয় করি, তাহলে সেই বুদ্ধির মধ্যে 68 জন থাকবে এই জোনটাতে, মানে 68 জনের আমরা প্রায় সমমাত্রার বুদ্ধি পাবো। তারপরের যে বুদ্ধির মাত্রাটা আসবে, সেটা চলে আসবে এই বাম দিকে এবং ডান দিকে, ওই গ্রিন জোনটার বাম দিক এবং ডান দিক। অর্থাৎ দেখা যাচ্ছে স্বাভাবিক বুদ্ধি মানে আমরা যেটা বলছি, একবারে নর্মাল বুদ্ধি আমরা ধরে নিই যে 90 থেকে 110, ঠিক আছে।
90 থেকে যদি এটা নর্মাল বুদ্ধি ধরে নিই, তাহলে নর্মাল বুদ্ধির জোনটা এই জায়গায় চলে আসছে এবং সেখানে ম্যাক্সিমাম ব্যক্তি থাকবে। কত না, 100 জনের মধ্যে 68 জন থাকবে। দ্বিতীয় পর্যায়ে চলে আসি, এই জোনটা 13.5 নয়, আবার বাম দিকেও 13.5 নয়। এখানে কি হবে না, 110 থেকে ধরো 120-25 মধ্যে থাকবে, মানে কি একটু উচ্চ বুদ্ধি সম্পন্ন এত পার্সেন্ট থাকবে। তারপরে কি একবারে তীব্র বুদ্ধি সম্পন্ন, যারা মানে অত্যধিক বুদ্ধিমান, তারা কত পার্সেন্ট থাকবে না, 2.14 অর্থাৎ 4.1। তাহলে আমাদের সাধারণ মানুষের বা ব্যক্তির একটা যে সাধারণ বৈশিষ্ট্যের যে বুদ্ধাঙ্কের যে মান আছে, সেখানে 68% মানুষ থাকে। তারপরে একটু উচ্চ বুদ্ধি সম্পন্ন থাকবে 27.08% এবং শেষে থাকবে 4.28%, মানে দুদিকে লেফট রাইট মিলিয়ে। ঠিক আছে, এবারে ক্লিয়ার? সেরকম ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে আমরা দেখব যে ম্যাক্সিমাম ব্যক্তিগত পার্থক্যের যে সকল বৈশিষ্ট্যের নিরিখে আমরা পার্থক্য নির্ণয় করব, তার মানটা এই মাঝখানটাতে বেশি, সব থেকে 68.26%। তারপরে একটু ব্যক্তিগত পার্থক্য সেখানে কম হবে, ওই 27.08%-এ গিয়ে, আর একেবারে শেষে হবে 4.28%-এ গিয়ে, যেখানে ব্যক্তিগত পার্থক্যের দেখবো আমরা খুব একটা পার্থক্য করতে পারছি না। খুব একটা করতে পারছি না মানে কি, কিছু না কিছু করতে পারবো, কিন্তু সব থেকে বেশি করতে পারবো 68 জনের মধ্যে, তারপরে করতে পারবো 27 জনের মধ্যে, তারপরে একেবারে ন্যূনতম ব্যক্তিগত পার্থক্য আমরা করতে পারবো 4.5, মানে 4.28% লোকের মধ্যে বা ব্যক্তির মধ্যে। এবারে ক্লিয়ার? এত ডিটেলে দেবে না, শুধু যদি দেয় কোনো কারণে বলতে পারে যে স্বাভাবিক বন্টন হয় নাকি অস্বাভাবিক বন্টন হয়, এটা দিলেও দিতে পারে, তাই দিলাম। নেক্সট স্লাইডে এগোই তাহলে নাকি? আমি বলছি ব্যক্তিগত পার্থক্য স্বাভাবিক বন্টনটা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ 68.26%। 68.26% মধ্যে সব থেকে বেশি ব্যক্তিগত পার্থক্য আমরা লক্ষ্য করতে পারবো। একশো জনের মধ্যে 68 জন এমন ব্যক্তি থাকবে যাদের মধ্যে সব থেকে বেশি ব্যক্তিগত পার্থক্য থাকবে। তারপরে কত, 27 জন, 27 জনের মধ্যে সামান্য ব্যক্তিগত পার্থক্য থাকবে অল্প পরিমাণে, আর একেবারে লাস্টে যেটা 4.28% যেটা বলছি, সেটা একেবারে ন্যূনতম পার্থক্য আমরা নির্ণয় করতে পারবো। ব্যক্তিগত পার্থক্য থাকবে না এরকম কেউ হবে না। সেই জন্য দেখো এটাকে বলা হয় সিমেট্রিক্যাল, মানে গ্রাফটা যখন উপর থেকে নেমে এসছে জেনারেলি কি হওয়া উচিত, মিলে যাওয়া উচিত নিচের লাইনের সঙ্গে, বেস লাইনের সঙ্গে, কিন্তু মিলছে না। তার কারণ কি, এরকম কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো ব্যক্তিগত পার্থক্য নেই যাদের মধ্যে, ওই জন্য এটা মিলছে না, নাহলে তো নিচে লাইনে এসে মিলে যেত। ওটা দেখো বেঁকে গিয়ে ওই লাইনের সমান্তরালেই বেরিয়ে যাবে, মানে ওটা অসীমে চলে যাবে। অর্থাৎ এরকম কোনো ব্যক্তি আমরা পাবো না যাদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য থাকবে না। বুদ্ধির ক্ষেত্রেও তাই, যে এমন কেউ ব্যক্তি থাকবে না যে ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে পার্থক্য থেকে যাবে, আর বুদ্ধাঙ্কের ক্ষেত্রে মানে খুব ন্যূনতম পার্সেন্ট যে একেবারে যে থাকবে না, একবারে উচ্চ মেধা সম্পন্ন, তারপরেও যে থাকবে না তার কোনো গ্যারেন্টি নেই, থাকতেও পারে। ওই জন্য ওটা অসীমে চলে যায়, টাচ করে না বেস লাইনকে। এটা বুঝতে গেলে না একটু নর্মাল কার্ভ কিভাবে হয় আরও ডিটেলে জানতে হবে। শুধু এইটুকু জেনে রাখো, আমাদের যেটুকু জানার দরকার, এত ডিটেল মাথা ঘামিয়ে লাভ নেই, যে ব্যক্তিগত পার্থক্যের বন্টন স্বাভাবিক বন্টন হয়, ব্যাস এইটুকু মনে রাখার বিষয়। ঠিক আছে, নেক্সট যে এগোই কেমন? ব্যক্তিগত পার্থক্যটা খুব একটা বড় জিনিস নয়। তাহলে ব্যক্তিগত পার্থক্য যে থাকবে, তাহলে সেই ব্যক্তিগত পার্থক্য থাকতে গেলে আমরা শিখন প্রক্রিয়ার যে প্রয়োগ করব সেটা কি হবে? আমরা দেখবে ওই যখন বিএড বা ডিএলএড কিছু টেস্ট পড়ে এসেছিলাম, সাইকোলজিক্যাল টেস্ট, বুদ্ধাঙ্ক, আগ্রহ, প্রবণতা, মনোভাব, হ্যাঁ, ব্যক্তিত্ব, এই যে কিছু টেস্ট আমরা জেনে এসেছি, সেই টেস্টগুলো কেন করা হয়? কারণ কি, ব্যক্তিগত পার্থক্য জানার জন্য, ব্যক্তিগত সম্ভাবনাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য। সেই তথ্য যতক্ষণ না সংগ্রহ করা যাবে, সেই অনুযায়ী শিখন প্রক্রিয়া পরিচালনা করা সম্ভব হবে না। এটাই হচ্ছে মূল কথা। ক্ষমতা অনুযায়ী দল গঠন, আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রুপ বানালাম, গ্রুপে সবই
মানে খুব বুদ্ধিমান ছেলে আছে, আরেকটা গ্রুপ বানালাম একবারে বোকাটে ছেলে। তাহলে পারস্পরিক সহযোগিতার মধ্যে কোনো সমস্যা সমাধান করা বুদ্ধিমান ছেলের দলের ক্ষেত্রে সম্ভব হবে। যারা একটু কম বুদ্ধিমান, যাদের একটু মেধা কম, তাদের ক্ষেত্রে কিন্তু অসম্ভব হবে। তাহলে ক্ষমতা অনুযায়ী দলটা যে গঠন করব, অবশ্যই চাইবো এক রোল নাম্বার, মানে আমি উদাহরণ বোঝানোর জন্য বলছি, ফার্স্ট বয় থাকুক, 10th বয় থাকুক, 20th বয় থাকুক এবং 100th যেটা সেঞ্চুরি যেটা হচ্ছে, মানে আমি বলতে চাইছি যে ওখানে সব রকম মেধা সম্পন্ন শিক্ষার্থী থাকুক, তবেই কিন্তু একে অপরের সহযোগিতায় আসবে এবং তাদের সমস্যা সমাধান বা শিখন প্রক্রিয়া আরো বেশি করে সফল হবে। তাই বলা হচ্ছে ক্ষমতা অনুযায়ী দল গঠন করে নিতে হবে, যে এরা হাই রেঞ্জ, ওরা লো রেঞ্জ, দিয়ে ওদেরকে এবারে মিক্সড করো, দিয়ে একটা একটা এমনভাবে দল গঠন করো যেখানে তাদের শিখন প্রক্রিয়া বা সমস্যা সমাধান প্রক্রিয়াটা সহজতর হয়ে ওঠে। পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতি বিধান অবশ্যই, শিক্ষার্থীর ব্যক্তিগত সম্ভাবনা, আগ্রহ, প্রবণতা, মনোভাব দিয়েই তো পাঠ্যক্রম তৈরি করা হয়। একেবারে যখন শিক্ষার্থীর 6 বছর বয়স, তখন লগারিদম দিয়ে দেওয়া হয় না, ডেরিভেটিভ দিয়ে দেওয়া হয় না, ত্রিকোণমিতি দিয়ে দেওয়া হয় না। তখন তার যেটুকু সামর্থ্য, ক্লাস 1-এ যখন পড়ছে যোগ শিখবে, 2 এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে হয়। একইভাবে শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রেও সেভাবেই টিচিং মেথড আমাদেরকে প্রয়োগ করতে হবে। ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি ব্যবহারে গুরুত্ব দান। কোনো ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ব্যতিক্রমী শিশু থেকে থাকে, যাদেরকে একটু আলাদাভাবে ফোকাস করতে হয়, যাদের প্রতি ফোকাস করতে হয়, অর্থাৎ ব্যক্তিগত শিক্ষণ, ব্যক্তিগতভাবে তাদেরকে একটু আলাদা শিক্ষণ প্রক্রিয়ার প্রয়োগ করে তাদেরকে টেনে আনা হয়, মানে মূল স্রোতে আনার চেষ্টা করা হয়। এটাই হচ্ছে ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতির ব্যবহারে গুরুত্ব দান, এই পয়েন্টটার মাধ্যমে বোঝাচ্ছে। অর্থাৎ ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে কিছু কিছু পার্থক্য আছে যেটা মাত্রাতিরিক্ত, সেক্ষেত্রে ব্যক্তিগত মনোযোগ দেওয়া দরকার শিক্ষণ পদ্ধতিতে। ব্যক্তিগত পাঠদানে গৃহীত অন্যান্য কৌশল, জেনারেলি সবার জন্য যে ধরনের কৌশল প্রয়োগ করা হয়, জেনারেলি সবার জন্য যে সকল কৌশল প্রয়োগ করা হয় সেটা না করা। যেমন কি শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা হ্রাস করে দেওয়া হলো। কি হলো, ধরো একটা শ্রেণীতে 50 জন আছে, 50 জনের মধ্যে চিহ্নিত করা গেল যে এই 5-7 জন আছে যারা খুবই, মানে যাদের প্রতি ব্যক্তিগত একটা মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। তাহলে কি হলো, তাদেরকে নিয়ে একটা ছোট্ট ক্লাস তৈরি করা হবে, দিয়ে তাদের প্রতি গুরুত্ব দিতে হবে। এটাই এখানে বলা হচ্ছে যে শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা হ্রাস করতে পারি আমরা, একটা পদ্ধতি হতে পারে যে ব্যক্তিগত পাঠদানে গৃহীত অন্যান্য কৌশলের এটি একটি পদ্ধতি। টিউটোরিয়ালের সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ ক্লাস তো আমরা স্বাভাবিকভাবে করছি, কিন্তু ক্লাসের পরেও একটা এক্সট্রা ক্লাস রাখা, বিশেষভাবে ক্লাস নেওয়ার জন্য, কোথায় কোথায় ঘাটতি আছে না আছে তার সামর্থ্য অনুযায়ী আলাদা করে বোঝানোর জন্য। জেনারেলি কি হয়, একটা ক্লাসে সবার উপযোগী করে তো বিভিন্নভাবে তো পড়ানো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, বা শিক্ষাদান সম্ভব হয়ে ওঠে না। তখন কি করা হয়, ছোট করে একটা ক্লাস ভাগ করে দেওয়া হলো, দিয়ে বিশেষভাবে টিউটোরিয়ালের ব্যবস্থা করা হলো। শিক্ষার্থীদের উপর সচেতন নজরদান, প্রত্যেক শিক্ষক মহাশয়ের দায়িত্ব হবে শিক্ষার্থীর উপর ভালোভাবে নজর রাখা, যে সে আদৌ সঠিক শিখতে পারছে কিনা, যদি ভুল শিখছে কেন ভুল শিখছে, আদৌ তার শেখার ক্ষমতা আছে কিনা, সেই বিষয়টা গ্রহণ করার ক্ষমতা আছে কিনা, উপলব্ধি করার ক্ষমতা আছে কিনা, এই সকল বিষয়ে সচেতনভাবে নজর দিতে হবে। ব্যক্তিগত পার্থক্যের বিষয়টি মাথায় রেখে শিক্ষাদান দিতে হবে, যে বিভিন্ন ধরনের ব্যক্তিগত বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থী ক্লাসে থাকে, সুতরাং আমার পাঠদানটা এমন হবে যাতে সবার ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হয়ে ওঠে। রেমিডিয়াল টিচিং দিতে হবে, যারা একেবারেই ভুল করছে, ঠিক করতে পারছে না, ইমপ্রুভ করতে পারছে না, তাদের জন্য কোথায় প্রবলেম হচ্ছে সেটা জেনে তাদের জন্য সংশোধনী শিক্ষণের ব্যবস্থা করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিভিন্ন কৌশলে শিক্ষাদান, ধরো ক্লাসের মধ্যে একজন শিশু আছে যার একটু দর্শনগত অসুবিধা আছে, দৃষ্টিগত, তাকে কি করতে হবে, পেছন বেঞ্চ থেকে সে সঠিকভাবে হয়তো দেখতে, তাকে সামনের বেঞ্চে আনতে হবে। উচ্চতার, দৈহিক উচ্চতার দিক থেকে কি হয়, বেশি লম্বা লম্বা ছেলেরা যদি বেঞ্চের সামনে বসে থাকে, পেছনের ছেলেরা সঠিকভাবে দেখতে পাবে না, সেদিক থেকেও এটা ব্যক্তিগত পার্থক্য। শারীরিক দিকে সে থেকে কি করতে হবে না, যারা একটু বেটে বেটে আছে শিক্ষার্থীরা ছোটখাটো দেখতে, তাদের সামনে বসাতে হবে। কেউ শুনতে কম পায়, তাকে সামনে এনে বসাতে হবে। তাহলে এই যে বিশেষ বিশেষ তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই অনুযায়ী তাদের শিক্ষাদানের ব্যবস্থা করা। নেক্সট, প্রতিভাবান শিক্ষার্থী, তাদের জন্য কোনো ব্যবস্থা করা হলো। মানসিক দিক থেকে পিছিয়ে পড়া কোনো শিক্ষার্থী, মানসিক দিক থেকে পিছিয়ে পড়া মানে কি, হয়তো ক্লাস করতে ভয় পাচ্ছে বা বুঝতে পারছে না বলে একটা সংকোচ বোধ করছে, এই রকম দিকগুলো হতে পারে। দৈহিক প্রতিবন্ধযুক্ত, এই অন্ধত্বের ব্যাপারটা, মানে দর্শনগত সমস্যা, দৃষ্টিগত সমস্যা, শ্রবণজাত সমস্যা, এগুলো হতে পারে।
মূকবধির শিক্ষার্থী যারা বোবা এবং কানে শুনতে পায় না তাদের জন্য বিশেষ বিশেষ শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। দৃষ্টিহীন শিক্ষার্থী তো বলেই দিয়েছি। আচ্ছা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষাদান, যেটা হচ্ছে তোমার স্পেশাল এডুকেশন বলা হচ্ছে। আমরা জেনারেলি বিএড করে আসছি, জেনারেল এডুকেশন, এটা বিএড আবার স্পেশাল এডুকেশন হয়, বিএড ইন স্পেশাল এডুকেশন, এমএড ইন স্পেশাল এডুকেশন, ডিএলএড ইন স্পেশাল এডুকেশন। মানে কি, ওখানে যে সকল স্পেশাল নিড সম্পন্ন শিক্ষার্থী আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছে, তাদের শিক্ষাদানের যে সকল কৌশল, বিশেষ চাহিদা সম্পন্ন মানে কি, ধরো দৃষ্টিহীন শিক্ষার্থী, তার এক ধরনের শিক্ষণ পদ্ধতি হবে, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্রেইল পদ্ধতি হতে পারে। যাদের শ্রবণগত সমস্যা আছে, যারা কানে কম শুনতে পায়, তাদের তাহলে কি ইয়ারফোনের ব্যবস্থা করতে হবে, রেকর্ডিং কিছু দিতে হবে, যাতে তারা ইয়ারফোনটা কানে লাগিয়ে সঠিকভাবে শুনতে পায়। যারা একেবারেই শুনতে পায় না, তাদের ইশারার মাধ্যমে বোঝানো। তো এই ধরনের যে প্রশিক্ষণের ব্যবস্থা হয়, স্পেশাল এডুকেশনের কোর্স হয়, সেই কোর্সগুলো অ্যাটেন্ড করা, মানে ডিগ্রিও হয় এটার উপরে, হ্যাঁ, সেই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে যোগ্য করে তোলা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যথাযথভাবে শিক্ষাদান করার জন্য। এই হচ্ছে মোটামুটি ব্যক্তিগত পার্থক্যের বিষয়। ক্লিয়ার? বুঝতে পারলে? এই যে ব্যক্তিগত পার্থক্য নিয়ে যে সকল তথ্যগুলো আজকে তোমরা জানতে পারলে, ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো কি প্রশ্ন আসবে, কোথা থেকে প্রশ্ন আসবে বলা খুবই মুশকিল, কিন্তু আমার বক্তব্য, যদি তোমরা পুরো থিওরি যদি সঠিকভাবে ভালোভাবে একেবারে পুরো কি বলবো, চিবিয়ে খেয়ে নিতে পারো, যেটাকে আমি বলছি চিবিয়ে খেয়ে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমাদের কোনো প্রশ্ন আর কিন্তু তোমাদের ক্ষেত্রে আটকাবে না। ঠিক আছে? তাই এই ব্যক্তিত্বকে কেন্দ্র করে প্রচুর প্রশ্ন আসে সবসময়। তো ব্যক্তিত্বের যে ক্লাসগুলো সবকটাই ভালো করে দেখবে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ব্যক্তিগত পার্থক্যের ক্লাসও দেখবে, এবং সেই সঙ্গে সঙ্গে বলি, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, বন্ধুরাও যেন উপকৃত হতে পারে, তারাও যেন টেট কোয়ালিফাই করে ভালো স্কোর করতে পারে এবং যেন সফল শিক্ষক হতে পারে। ঠিক আছে? চলো তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। পরের ক্লাসে আমরা সৃজনশীলতা তথা ক্রিয়েটিভিটি নিয়ে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও।